লার্নিং ব্যাংক ফেসবুক পেজের সকল ফলোয়ারদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ আর্থিক বিবরণীর কয়েকটা সমন্বয় আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি সমন্বয়গুলো আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আপনারা আর্থিক বিবরণীর অঙ্ক কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে চলুন আমি আপনাদেরকে আর্থিক বিবরণীর কয়েকটা গুরুত্বপূর্ণ সমন্বয় আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। চলুন তাহলে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা সমন্বয়। যেমন সমাপনী মজুদ পণ্য 50,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরিত 2,000 টাকা মূল্যের পণ্যের বিক্রয় এখনো বিক্রয় রূপে নিশ্চিত হয়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য ছিল 16,000 টাকা। আপনারা যদি এই সমন্বয়টা যদি পান তাহলে সমন্বয়টা কিভাবে আপনারা সমাধান করবেন? অবশ্যই রাওয়া মিলে সেখানে বিক্রয় দানাদার থাকবে। কি থাকবে? বিক্রয় দানাদার। প্রথমে আমাদের কাজ হবে এই যে 2,000 টাকার যে ফেরত সত্ত্বে বিক্রয়, এই 2,000 টাকাটা আমরা বিক্রয় থেকে বাদ যাবে এবং দেনাদার থেকে বাদ যাবে। বিক্রয়টা থাকবে আমাদের বিশদ আয় বিবরণীতে, ঠিক আছে? আর দেনাদার থাকবে আমাদের আর্থিক বিবরণীর চলতি সম্পদে। এই দুইটা থেকে আমার বিক্রয় থেকে বাদ, দেনাদার থেকে বাদ যাবে কত? নাম লিখবেন কি? বিক্রয় ফেরত সত্ত্বে বিক্রয় 2,000 টাকাটা। এখন আমাদের যে ক্রয় মূল্য 16,000 টাকা যে ক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্যটা আমরা দুই সমাপনী মজুদ পণ্যের সাথে আমরা কি করব? যোগ করব। কি করব? আমরা দুই সমাপনী মজুদ পণ্যের সাথে 1600 টাকা আমরা কি করব? যোগ করব। তাহলে একটা সমন্বয় আপনারা দেখলেন ফেরত সত্ত্বে বিক্রয়টা কিভাবে হয়? বিক্রয় থেকে বাদ, দেনাদার থেকে বাদ। আর ক্রয় মূল্যটা দুই সমাপনী মজুদ পণ্যের সাথে আমরা যোগ করব। তারপর আমরা আরেকটা যদি আমরা দেখি, শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এটা আমাদের আর্থিক বিবরণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীতে এই সমন্বয়টা আমাদের দেওয়া থাকবে, প্রথম পত্রে দেওয়া থাকবে না। তো দ্বিতীয় পত্রে আমাদের যেহেতু এটা দেওয়া থাকবে, সেটার কাজ হচ্ছে যে আমাদের মূলধন থাকবে রাওয়া মিলে, সেটা পরিশোধিত যে মূলধন, ওই মূলধনের যে টাকাটা থাকবে, সাপোজ ওইখানে যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকার উপর 10% লভ্যাংশ আমি বের করবো। তো 1 লাখ টাকা 10% আছে কত? 10,000 টাকা। এটা হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ, এটা হচ্ছে কি? বা প্রস্তাবিত লভ্যাংশ। এটা আমরা রক্ষিত আয় বিবরণীর ডেবিট পাশে একবার বসাবো, আর আমরা আরেকবার বসাবো দায় পাশে। আমরা আরেকবার কোথায় বসাবো? দায় পাশে। তাহলে এটা এই সমন্বয়টা আপনারা বুঝলেন। এরপর আমি আরেকটা সমন্বয়তে যাই। সমাপনী মজুদ 70,500 টাকায় মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 4,500 টাকা মূল্যের অবৈধ মনিহারি অন্তর্ভুক্ত আছে। এই জিনিসটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে সমাপনী মজুদ পণ্য একবার বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় 70,500 টাকা লিখবো। সেখান থেকে আমি অব্যবহৃত মনিহারি 4,500 টাকা বাদ যাবে। আবার চলতি সম্পদে গিয়ে 70,500 টাকা লিখবো আমি ইনার কলমে, এবং অব্যবহৃত মনিহারি 4,500 টাকা বাদ যাবে। তাহলে কয়বার গেছে? 2বার। আর 2বার আবারও যাবে। প্রশ্নে আমাদের সেখানে রাওয়া মিলে মনিহারি থাকবে। ওই মনিহারি থেকে পরিচালন ব্যয়ের আমরা মনিহারি লিখবো। মনিহারি থেকে আমরা 4,500 টাকা অব্যবহৃত মনিহারির নামে কি করব? বাদ দিব। এবং তারপর হবে যে আবার অব্যবহৃত এই মনিহারি 4,500 টাকা আমরা কোথায় লিখবো? চলতি সম্পদে লিখবো। তাহলে এই সমন্বয়টা আপনারা ভালো করে দেখেন। আমি প্রশ্নটা দেখাচ্ছি আপনাদের। এরপর আমি পরবর্তী সমন্বয়ে আমি চলে যাচ্ছি। পরবর্তী সমন্বয়ে আমরা দেখতেছি যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। মোট বিজ্ঞাপন খরচ হতে 2/3 অংশ বিলম্বিত করতে হবে। যেটা বিনামূল্যে পণ্য বিতরণ, সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে যে ক্রয় থেকে আমরা বাদ যাবে। 6,000 টাকা আমরা কি করবো? ক্রয় থেকে কি করবো? বাদ যাবো। সেটা আমাদের রাওয়া মিলে ক্রয় থাকবে, যে ক্রয় থাকবে সেটাকে 6,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিব। এবং প্রশ্নের মধ্যে আমাদের এই বিজ্ঞাপন থাকবে, আমাদের রাওয়া মিলে বিজ্ঞাপন আছে, ওই বিজ্ঞাপনের সাথে 6,000 টাকা আমরা কি করব? যোগ করব। বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা যোগ করার পরে পরিচালন ব্যয়ের যে টোটাল যে বিজ্ঞাপনটা আসবে, ওইটার 2 অংশ আমরা কি করব? বিলম্বিত করব। ধরেন সাপোজ আমাদের রাওয়া মিলে আছে 4,000 টাকা, 6,000 টাকা আমাদের রাওয়া মিলে বিজ্ঞাপন ছিল, সেখানে বিনামূল্যে পণ্য বিতরণ ছিল 6,000। তাহলে 6 হচ্ছে কত? 12,000 টাকা। তো 12,000 টাকার আমরা 3 দ্বারা ভাগ দিব, 2 দ্বারা কি করব? গুণ করব। তাহলে আমাদের 8,000 টাকা থাকবে বিলম্বিত বিজ্ঞাপন। 8,000 টাকা কি থাকবে? বিলম্বিত বিজ্ঞাপন নামে বাদ যাবে। এবং এই বিলম্বিত বিজ্ঞাপনটা আমাদের চলতি সম্পদে আমরা কি করব? 8,000 টাকা আবার বিলম্বিত বিজ্ঞাপন নামে কি করবো? আমরা লিখবো। এরপর একটা সমন্বয় আমরা দেখতেছি, নিট লাভের 15,000 টাকা সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে। সাপোজ আমাদের যে নিট লাভ বের হয়েছে ধরেন 50,000 টাকা, সেটা আমাদের তাহলে কোনো যেহেতু পার্সেন্টেজ 15,000 টাকা, 15,000 টাকার কাজ হচ্ছে কোথায়? আমরা রক্ষিত আয় বিবরণীতে একবার লিখবো কোথায়? রক্ষিত বিবরণীতে ডেবিট পাশে একবার বসাবো এই 15,000 টাকাটা। আবার সঞ্চিত উদ্বৃত্ত নামে দায় পাশে আমরা
আবার 15,000 টাকা বসাবো, নাম থাকবে কি সঞ্চিত তহবিল, নাম থাকবে কি সঞ্চিত তহবিল। আর অনেক সময় রা মিলে সঞ্চিত তহবিল যদি দেওয়া থাকে যাতে ওইখানে আমি কি করব, এই 15,000 টাকা আমরা কি করব, যোগ করব। বছরে মোট অনাদায়ী পাওনা 1800 টাকা, রা মিলে অনাদায়ী পাওনা আছে 800 টাকা। তাহলে আমাদের এখানে দেখেন বছরে মোট অনাদায়ী পাওনা 1800 টাকা, এখানে এটার সমন্বয় আছে, আর অনাদায়ী পাওনা আছে 800 টাকা। তাহলে আমাদের নতুন অনাদায়ী পাওনা হচ্ছে কত, 1000 টাকা। নতুন অনাদায়ী পাওনা কত, 1000 টাকা। রা মিলে আমরা অনাদায়ী পাওনার সাথে এই 1000 টাকা কি করব, যোগ করব। আর দেনাদার থেকে আমরা কত টাকাটা বাদ দিব, 1800 টাকাটা কি হবে, বাদ যাবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি 4000 টাকা দ্বারা বৃদ্ধি করো, রা মিলে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি 3000 টাকা। তাহলে 4000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হলে আরো 4000 টাকা অ্যাড হবে। তাহলে 4 3 কত, 7000 টাকা। তাহলে দেনাদার থেকে আমরা চলতি সম্পদের দেনাদার থেকে কত টাকা বাদ দিব, অনাদায়ী পাওনা সঞ্চিতি 7000 টাকা আমরা কি করব, বাদ যাবে। আর পরিচালন ব্যয় আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে কত, 7000 টাকা। আর পুরাতন আমরা 3000 টাকা কি করব, বাদ দিব। ধরো 2000 টাকার একজন গ্রাহক দেউলিয়া হয়ে গেছে, এটা হচ্ছে যে অনাদায়ী পাওনা। এটাও অনেক সময় আমাদের প্রশ্ন দেওয়া থাকে, এটা আমরা কি করবো, দেনাদার থেকে অনাদায়ী পাওনা নামে বাদ যাবে, এবং মিলে যে অনাদায়ী পাওনা থাকে ওইটার সাথে আমরা নতুন অনাদায়ী পাওনা 2000 টাকা আমরা কি করব, যোগ করব। আপনারা একটু ভালো করে দেখেন, ভিডিওটা আসলে লম্বা হবে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি বলতেছি আপনাদের সুবিধার জন্য। মজুদ পণ্যের মধ্যে 1500 টাকা মূল্যের বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা সরবরাহ করা হয়নি। মজুদ পণ্যের মধ্যে 1500 টাকা মূল্যের বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে যা অসরবরাহকৃত পণ্য নামে আমরা এটা কি করব, বাদ যাবে। অসরবরাহকৃত পণ্য নামে আমাদের এটা কি করব, তাহলে এটা হচ্ছে যে এই অন্তর্ভুক্ত যেটা আছে অসরবরাহকৃত পণ্য নামে সমাপনী মজুদ পণ্যের সাথে 2 সমাপনী মজুদ পণ্যের সাথে আমরা কি করব, বাদ দিব। 1500 টাকা আমরা কি করব, বাদ দিব। একবার বিক্রিত পণ্য যে সমাপনী মজুদ পণ্য থাকে সেখান থেকে অসরবরাহকৃত পণ্য নামে 1500 টাকা বাদ যাবে। আবার চলতি সম্পদ, আর্থিক বিবরণী চলতি সম্পদে গিয়ে সেখানেও সমাপনী মজুদ পণ্য থেকে 1500 টাকা কি করব, আমরা বাদ দিব। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 2500 টাকা এখানে প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়ে কি হয়েছে, ফেরত এসেছে। তো এটা একবার দেনাদার সাথে আমরা কি করব, প্রত্যাখ্যাত, এটা দেনাদার সাথে আমরা কি করব, যোগ করব। তো প্রত্যাখ্যাত ফেরত এসেছে সাপোজ কত, 1000 টাকা। কত টাকা এটা, 1000 টাকা। তো 1000 টাকাটা আমরা কি করবো, একবার যোগ করব। আর ব্যাংক থেকে একবার কি করব, ব্যাংক থেকে 1000 টাকাটা প্রত্যক্ষত বিল নামে কি করবো, আমরা বাদ দিব। পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 1000 টাকা। এটা আমাদের কাজ হচ্ছে কি, যেহেতু হিসাবভুক্ত হয়নি তাহলে বিক্রয়ের সাথে একবার যোগ করব অলিখিত বিক্রয় নামে, এবং দেনাদার সাথে যোগ করব অলিখিত বিক্রয় নামে। কত, 1000 টাকা। বিক্রয় আর দেনাদার রামিলা দেওয়া থাকবে। কর পর্ব নিট আয়ে 30,000 টাকা 30% হারে আয়কর প্রদান করতে হবে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে নিট আয় আমরা যখন বের করবো, নিটাই বেড়েছিল কত, 20,000 টাকা। তো 20,000 টাকা যখন বেড়েছিল সেটা 30% আয়কর আমাদের বাদ দিতে হবে। তাহলে 20,000 টাকা 30% হচ্ছে যে 6,000 টাকা। 6,000 টাকা আমরা বাদ দিয়ে কর পরবর্তী নিটাই আমাদের বের হয়ে যাবে কত, 14,000 টাকা। এই 6,000 টাকাটা আবার রক্ষিত আয় বিবরণের ডেবিট পাশে আমরা কি করব, বসাবো আয়কর নামে। শেয়ার অধিকার সম্পূর্ণ সুনামের অবলোপনের জন্য সমন্বয়, শেয়ার অধিকারের সম্পূর্ণ সুনামের অবলোপনের জন্য সমন্বয় করতে হবে। আমাদের শেয়ার অধিকার রামিলে দেওয়া আছে সাপোজ 10,000 টাকা, আর সুনাম দেওয়া আছে 30,000 টাকা। তাহলে আমাদের বলছে শেয়ার অধিকার সম্পূর্ণ, তাহলে 10,000 টাকা শেয়ার অধিকার যেটা আছে দায় পাশে শেয়ার অধিকার থেকে আমরা সুনাম নামে 10,000 টাকা বাদ দিয়ে অধিকার কি হবে, 0 হয়ে যাবে। আবার সুনামের এখানে যাবো, নাম লিখবো শেয়ার অধিকার 10,000 টাকা। তাহলে 30,000 থেকে 10,000 বিয়োগ দিলে কত, 20,000 টাকা। এটা হচ্ছে যে এই সমানের প্রায় সময় আমাদের দেওয়া থাকে, আমাদের সেজন্য আমি দিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা করাবো সেটা আমাদের প্রায় সময় দেওয়া থাকে, যেমন চালানি কারবারে প্রেরিত সকল পণ্য 5% কমিশনে প্রদান সাপেক্ষে 4,000 টাকা বিক্রয় করা হয়েছে। মিলে চালানি পণ্যের পণ্য আছে কত, 3,000 টাকা। এটা আমি এখন করে রেখেছি সুবিধার জন্য। এখন আপনাদের আমি দেখাই অঙ্কটা কিভাবে করছি। চালানি পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে, যেহেতু সমন্বয় দেওয়া আছে কত, 4,000 টাকা লিখলাম। এরপরে কমিশন আছে কত, 5% কমিশন। এই কমিশনটা আমরা বাদ দিব। তাহলে 4,000 থেকে 200 টাকা 5% যে কমিশন সেটা বাদ দিলে আমাদের কত হবে, চালান প্রাপকের নিকট প্রাপ্য 3,800 টাকা। এটা অবশ্যই চলতি সম্পদে লিখবেন। এটা সবসময় আপনারা কোথায় লিখবেন, চলতি সম্পদে লিখবেন। আর চালানে পণ্যের মূল্য আছে আমাদের, সেটাও দেওয়া আছে কত, মিলে 3,000 টাকা। মিলে কত দেওয়া আছে, 3,000 টাকা। এই 3,000 টাকা সবসময় এখান থেকে বিয়োগ যাবে। বিয়োগ যাওয়ার পরে যেই ইয়াটা আসবে আমাদের দেখতেছি, এটা বিক্রয় মূল্য, এটা থেকে এই ক্রয় মূল্যটা ছোট, তাহলে আমাদের লাভ আসছে। যেহেতু চালানি পণ্যের লাভ আসছে, সেটা অপরিচালন আয়তে আমরা লিখবো। তো অনেক সময় এটা ক্ষতি বের হবে, সেটা অপরিচালন ক্ষতির মধ্যে আমরা কি করব, লিখবো। তাহলে এখানে লাভ হোক ক্ষতি হোক সেটা বিষয়তা বিমতে যাবে, আর এটা সবসময় কোথায় যাবে, চলতি সম্পদে যাবে। তাহলে এটা আশা করি আপনারা বুঝতেছেন। এটা একটু ভিডিওটা ভালো করে আপনারা দেখলে সেটা বুঝবেন। নিট মুনাফার
নিট মুনাফার 10% শ্রমিক কল্যাণ তহবিল হস্তান্তর করো। এটা আর্থিক বিবরণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে থাকে এই সমস্ত গুলা। নিট মুনাফা সাপোজ আমাদের দেওয়া আছে, বের করছি ধরেন 10,000 টাকা, তাহলে 10% শ্রমিক তহবিল কল্যাণ তহবিল যেহেতু বলছে, তাহলে 10,000 টাকা 10% 1,000 টাকা, সেটা রক্ষিত আয় বিমা ডেবিট পাশে একবার লিখবো। আবার দায় পাশে সঞ্চিত উদ্বৃত্ত নামে যে আছে সেখানে আমি কি করব, এই শ্রমিক কল্যাণ তহবিল আমরা সেটা কি করব, স্থানান্তর করব। মূলত এই কাজটা, এই সমন্বয়গুলো সবসময় একবার দেখবে যে রক্ষিত আয় বিবরণীতে যাবে একবার, আর একবার দায় পাশে যাবে। পাওনাদারকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 8,000 টাকা, যা হিসাবভুক্ত লেখা হয়। সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, যার মধ্যে 10,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বীমা কোম্পানি 50% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা প্রথমে বিষয়টা বিবরণীতে আমরা সমাপনী মজুদ পণ্য যেটা 50,000 টাকা আমরা ইনার কলমে লিখবো, সেখান থেকে আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা আমরা কি করবো, বাদ দিব। তারপরে আমাদের 40,000 টাকা বসাই দিব। আবার আগুনে বিনষ্ট পণ্য, এখানে আবার বিক্রিত পণ্যের ব্যয় আবার 10,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য লিখবো একবার। আবার আগুনে বিনষ্ট পণ্য আমরা পরিচালন ব্যয় আমি ডেবিট সমন্বয়ে ইনার কলমে আমি 10,000 টাকা লিখবো আগুনে বিনষ্ট পণ্য। সেখান থেকে আমাদের বলছে 50% ক্ষতিপূরণ যেটা দেওয়া হয়েছে, তাহলে বীমা কোম্পানি দাবি দিয়েছে 5,000 টাকা, তাহলে 10,000 থেকে 5,000 টাকা আমরা কি করবো, বাদ যাবে। তাহলে আউটার কলম আমার 5,000 টাকা থাকবে। এই যে বীমা দাবি যে 5,000 টাকা দিয়েছে সেটা আমার চলতি সম্পদে বসাবো, এবং সমাপনী মজুদ পণ্য সেখানেও সেম 50,000 টাকা বসাবো, মাইনাস আগুনে বিনষ্ট পণ্য নামে 10,000 টাকা আমরা বাদ দিব। তো এইভাবে আমরা এই সমন্বয় করতে পারি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনারা যদি পুঙ্খানে ভালো করে যদি দেখেন, আশা করি এই সমন্বয়গুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর ধৈর্য সহকারে প্রতিটা সমন্বয় ভালো করে দেখবেন। আমার ভিডিওটা আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, লার্নিং ব্যাংকের পাশেই থাকবেন। শুভেচ্ছা।